স্টোরিওলিক্স। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। একটু স্পর্শ দিয়ে যাও না, বৃষ্টি নামুক চলে যাও না, চলে গেলে মধু সময় ফিরে পাবে না। একটু স্পর্শ দিয়ে যাও না, অভিমান জমুক চলে যাও না, ভালোবেসে ভালোবাসায় থেকে যাও না। দিল্লির ভিজুয়াল আর্ট গ্যালারি চত্বর। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা সেরা 40 জন আর্টিস্টদের প্রদর্শনী চলছে। 4 দিনের প্রদর্শনীর আজকেই শেষ দিন। শেষ প্রহরে পুরস্কৃত করা হবে সেরা 3 জন আর্টিস্টকে। শুধু তাই নয়, এই প্রথম 3 জন আর্টিস্টদের কাজ এখান থেকেই নির্বাচিত হয়ে পাড়ি দেবে বিদেশে। এডিনবার্গ ওয়ার্ল্ড আর্ট ফেস্টিভ্যালে জায়গা করে নেবে তারা। দর্শকরা তাদের মুগ্ধতার দৃষ্টি বোলাচ্ছেন ছবিগুলোর ওপরে। গুণমুগ্ধরা ইতস্তত করে ঘিরে রয়েছেন তাদের প্রিয় আর্টিস্টকে। এই প্রদর্শনীতে প্রথমবার ধূমকেতুর মতো আবির্ভাব ঘটেছে যার, সে এক কোণে দাঁড়িয়ে আছে তারই আঁকা একটা ছবির সামনে। রূপাঞ্জনা রায়। তার 2টো ছবি স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। তার কাছে তার 2 সৃষ্টি সন্তান সম, কোনোটার আদরই কম নয়। প্রত্যেকটা ছবিতে রাঙানো আছে তার জীবনের রঙের কোলাজ। সে স্থবির হয়ে দেখছে তার বছর 4 আগে আঁকা ছবিটাকে। অদ্ভুত এক মাদকতার রঙে রাঙিয়ে আছে এখনও সেই ছবিটা, যার নাম ডেস্টিনেশন। ভোরের সূর্যের আলো ছটায় একটা জাহাজ খুঁজে পেয়েছে তার ঈপ্সিত বন্দর। নোঙর বেঁধেছে সে। চোখ বন্ধ করে রূপাঞ্জনা চলে যায় সেই সকালে যেখান থেকে এই ছবি আঁকার প্রেক্ষাপট শুরু হয়। 5 বছর আগে। সকাল থেকে পড়ে যাচ্ছে অনর্গল, অথচ এক ফোঁটা মাথায় যাচ্ছে না তার। পলিটিক্যাল সায়েন্স তো ভালোই পড়া ছিল, এরকম তো হওয়ার কথা নয়। না, এখন আর সময় নেই। এবারে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রওনা দিতে হবে পরীক্ষা দিতে। হাতে অ্যাডমিট কার্ড নিয়েই চোখটা ছানা বড়া হয়ে যায় রিম্পার। এতক্ষণ সে পলিটিক্যাল সায়েন্স পড়ে এসেছে, অথচ আজকে তার ইকোনমিক্স পরীক্ষা। আবার পড়তে বসে সে, এবং যখন পড়া থেকে ওঠে তখন হাতে একদমই সময় নেই। বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে একটা ট্রামে উঠে পড়ে। ট্রামে উঠে জানালার ধারের সিটে বসতেই খেয়াল হয় অ্যাডমিট কার্ডের কথা। মনে পড়ে সেটা রয়ে গেছে বাড়িতে পড়ার টেবিলে। সর্বনাশ! টেনশনে কান্না চলে এসেছে তার। এমন সময় দেখতে পায় তার ট্রামের জানলার পাশ দিয়ে বাইকে করে যাচ্ছে একজন। তার হাতে রাখা রিম্পার অ্যাডমিট কার্ডটা ইশারায় নিতে বলছে সে। রিম্পা তার গলা অবধি দেখতে পাচ্ছে, কিন্তু মুখটা দেখা যাচ্ছে না। গায়ে একটা লেমন ইয়েলো শার্ট, যেন সূর্যের থেকে অনেকটা রোদ্দুর কেটে সে তার গায়ে বসিয়েছে, ঠিক এতটাই উজ্জ্বল। অ্যাডমিট কার্ডটা হাতে নিয়ে মাথাটা ঝুঁকিয়ে তাকে থ্যাঙ্কস জানাতে যাবে এমন সময় তার গা ধরে ঝাঁকাতে থাকে ট্রামের কন্ডাক্টর। টিকিট টিকিট টিকিট। উফ, টিকিট কাটবার জন্য এত! ছেলেটার মুখটাই দেখতে পারলাম না। কন্ডাক্টরের গলাটাও কেমন যেন লাগছে। মহিলা মহিলা কন্ডাক্টর, তার নাম ধরে ডাকছে। রিম্পা, এই রিম্পা, এই ওঠ। কিরে, 9টা বাজে, ওঠ। এই রিম্পা, কিরে উঠলি? ধরফরিয়ে উঠে বসে রিম্পা। তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিল সে। হ্যাঁ, স্বপ্নই তো হবে। উচ্চ মাধ্যমিক দিয়ে সে কবে পাশ করে গিয়েছে। কিরে বসে রইলি যে? সুকন্যা আসবে বললি না? ওফ, কোথায় ফর্ম তুলতে যাবি বললি যে? তুলতে না মা, জমা দিতে। ওই হলো, একই ব্যাপার। মায়ের তাড়া খেয়ে বিছানা থেকে উঠে পড়ে রিম্পা। কবে যে এই পরীক্ষার স্বপ্ন তার পিছু ঝাড়বে কে জানে। তবে আজকে একটা নতুন জিনিস সংযোজন হয়েছে সেখানে। রোদ্দুর রঙের ইয়েলো শার্ট। চোখে স্বপ্নের রেশ নিয়েই রেডি হতে থাকে সে। সুকন্যা এবং রিম্পার আজকে একটা কলেজে গিয়ে ইকোনমিক্স অনার্সের জন্য ফর্ম জমা দেওয়ার কথা, তাই 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। কলেজের লাইনে প্রচুর ছেলেমেয়ের ভিড়। তার সঙ্গে সঙ্গে চলছে ইউনিয়নের দাদা দিদিদের খবরদারি। ফর্মে জমা দেওয়ার ডেট আর বেশ কয়েকটা জিনিস তখনও লেখা বাকি দুজনের। সুকন্যার পেনের কালি শেষ হয়ে যেতেই খানিকক্ষণ ইতস্তত খুঁজিয়ে ও হাত তুলে ডাকলো একটা ছেলেকে। সৌমাক,
নামটা শুনে পেছনে ঘুরে তাকালো রিম্পা। লেমন ইয়েলোর মধ্যে পিঙ্ক কালারের স্ট্রাইপের টি শার্ট, টাইট জিন্স আর পায়ে একটা ডার্ক ব্লু স্নিকার্স। চুলটা আলুথালু করে আঁচড়ানো, আর তাতেই মনে হয় ছেলেটার একটা কেয়ারলেস বিউটি ফুটে উঠেছে। তবে মোটের ওপর ছেলেটার চেহারা যথেষ্ট আকর্ষণীয়। আর চোখে তাকায় রিম্পা। সুকন্যা ওর থেকে একটা পেন চেয়ে নিয়ে রিম্পার সঙ্গে আলাপ করায়। এই দেখ, ও হচ্ছে রূপাঞ্জনা, আমার স্কুলের বন্ধু। আমরা দুজনে এখানে ইকোনমিক্স অনার্সের ফর্ম তুলতে এসেছি। এই তুই কি তুললি রে? আমি দেখছি কি কি তোলা যায়। এনে ধর, এটা চলি রে। ছেলেটার মন নেই ওদের দিকে, কোনো মতে পেনটা দিয়ে ছাড়া পেতে চাইছে। দৃষ্টি দূরে কোথাও যেন ঘুরে বেড়াচ্ছে। রিম্পা বুঝতে পারে যে তার রূপ তেমন আকর্ষণীয় নয় যে এমন ধরনের ছেলে তার সঙ্গে দাঁড়িয়ে কথা বলবে, কিন্তু ছেলেটার মধ্যে কি যেন একটা আছে। আজ সকালে দেখা স্বপ্নে তো এই লেমন ইয়েলো কালারের শার্ট পরেই ছিল একজন। তাহলে কি সেই স্বপ্ন ভবিষ্যতের কিছু ইঙ্গিত দিতে এসেছিল? একটা অজানা আকর্ষণের বিন্দুমাত্র আভাস পেতেই সেটাকে জোর করে দাবিয়ে রিম্পা শুধুমাত্র জিজ্ঞেস করে, এটা কে রে সুকন্যা? রঞ্জন স্যারের কোচিনের বন্ধু সৌমক। ঘ্যামা দেখতে না? হ্যাঁ, ভালোই। ওই দেখ, তোর গার্জেন এসে হাজির। আজকাল এই গার্জেন কথাটা ভীষণ খোটায় রিম্পাকে। নামটা দেওয়া হয়েছে তার স্কুলের বন্ধু নীলাঞ্জনকে, নীলাঞ্জন ভৌমিক। তার কাছাকাছি থাকার দরুন অনেক দিন ধরেই রিম্পার সঙ্গে অন্তরঙ্গতা যথেষ্টই বেশি, বা বলা ভালো একপাক্ষিক অন্তরঙ্গতা। রিম্পা যে নীলাঞ্জনকে বন্ধু মানে না এমনটা কিন্তু নয়, তবে অন্য সব বন্ধুদেরই মতো সেও তার কাছে একজন বন্ধু মাত্র, এর বেশি আর কিছুই নয়। রিম্পা একটু বিরক্তির সুরেই বলে, ওদিকে তাকাস না তো, ইরিটেটিং পাবলিক একখানা এখানেও চলে এসেছে। ও আগেই না আমাদেরকে দেখে নিয়েছে রে, এদিকেই আসছে। কাঁধে একখানা ঝোলা নিয়ে, আজন্ম আতেল। নীলাঞ্জনের হাবভাব বরাবরই এমন যেন সে তার সমবয়সীদের তুলনায় 2 থেকে 4 বছরের বড়। তবে বয়সে না হলেও আচার আচরণ বিচার বুদ্ধিতে কিন্তু সে একটু পরিণতই বটে। গায়ের রং মাঝারি, চোখে চশমা, চোখ মুখ কোনো অংশেই তেমন একটা সুশ্রী নয়। মাথার কোকড়ানো চুল তার রূপটাকে আরও কিছুটা খারাপ করতে সাহায্য করেছে। পরনে একটা ঢোলা ছাইরঙা খাদির পাঞ্জাবি, জিন্স আর পায়ে একটা চটি। রিম্পার সামনে এসে দাঁড়িয়ে সে বলল, কি রে, ফর্ম জমা দিয়েছিস? হ্যাঁ রে, দিয়েছি। তুই এখানে এসেছিস কেন? আমি? আরে তোকে কালকেই বললাম না যে একটা লাইব্রেরিতে ভর্তি করে দেবো। সব বই কিনতে হবে না, ওইখান থেকে ম্যানেজ করে পড়বি। সে পরে দেখা যাবে, এখন ভালো লাগছে না, তুই এখন যা। একদম না, আমাকে কাকিমা বলেই দিয়েছে তোকে আজই লাইব্রেরিতে ভর্তি করিয়ে দিয়ে তারপরে আসতে। আর এমনিতেও কাকুর অবস্থা দেখে তোর তো নিজেরই এটা আগে করা উচিত ছিল। আর আমাকেই বা এত বলতে হবে কেন রে তোকে? বন্ধ করবি তোর লেকচার? রিম্পার বাবাকে অফিস থেকে ভিআরএস নিতে হয়েছে, তার উপরে হার্টে বড়সড় ব্লকেজ ধরা পড়েছে। খরচও হচ্ছে প্রচুর, তাই নীলাঞ্জন সবসময় রিম্পাকে দায়িত্বশীল হতে বলে। অপরের কথায় দায়িত্বশীল হতে মোটেও ভালো লাগে না রিম্পার। তবু মা যখন বলে রেখেছে, তখন লাইব্রেরিতে না গিয়ে বাড়ি ফিরলে তাকে মায়ের কাছে হাজারো বাক্যবাণ সহ্য করতে হবে, তাই উপায় একদমই নেই। ইস, নীলাঞ্জনটা একটু পরে এলেই, সুকন্যা পেনটা ফেরত দিতে গেলেই ওই ছেলেটার আবার কাছাকাছি হওয়া যেত। মনে মনে ভগবানকে ডাকে রিম্পা, প্রার্থনা করে যেন এই কলেজে ও আর সৌমক দুজনই চান্স পায়। তারপর সুকন্যাকে বিদায় দিয়ে নীলাঞ্জনের সঙ্গে পা বাড়ায় রিম্পা। 7 দিন পর সুকন্যা আর রিম্পা যখন কলেজে টাঙানো লিস্টটা দেখতে আসে, তখন লিস্টে নিজেদের নাম দেখার পরেই রিম্পা দেখে নেয় সৌমক ম্যাথ অনার্স পেয়েছে কিনা। সুকন্যার কাছ থেকে সে পরে জেনেছিল যে সৌমক ম্যাথ অনার্সের ফর্ম জমা দিয়েছে, আর গত 7 দিন ও শুধু প্রতীক্ষায় ছিল এই লিস্টের। যতটা নিজের জন্য, ঠিক ততটা এই অচেনা ছেলেটার জন্যেও। বহু চেষ্টা করে সে দেখেছে নিজেকে সৌমকের ভাবনা থেকে কিছুতেই সরাতে পারছে না সে। মন বলছে জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যার প্রতিটা পাতায় থাকবে সৌমকের অনিবার্য উপস্থিতি। কলেজের প্রথম দিকের দিনগুলো যেন ডানা মেলে উড়তে থাকে সবার জীবনে।
আগের স্কুল জীবনের ধরাবাঁধা রুটিনের ঠিক বিপরীত এই অবাধ স্বাধীনতা প্রথম প্রথম সবাই খুবই উপভোগ করে। সেখানে না থাকে কোনো শিক্ষক শিক্ষিকার চোখ রাঙানি, আর না থাকে ছেলে মেয়েদের মধ্যে অবাধ মেলামেশার কোনো অন্তরায়। জমা জলের মাছ যেন সাগরে এসে তার ইচ্ছে মতো সাঁতার কাটতে থাকে। সৌমক ছেলেটা বরাবরই বয়েজ স্কুলে পড়ে এসেছে, তাই মেয়েদের সান্নিধ্যে, বিশেষ করে সুন্দরী মেয়েদের সান্নিধ্যে থাকতে পারাটাই এখন তার কলেজ জীবনের মুখ্য উদ্দেশ্য। বাকি সব কিছুই এখন তার কাছে বিধেয়। বিভিন্ন ক্লাসের ফাঁকে তাকে দেখেছে রিম্পা দূর থেকে। কয়েকবার কলেজ ক্যান্টিনেও সুকন্যার সঙ্গে থাকাকালীন সৌমক আর সুকন্যার কথাবার্তাও হয়েছে, তবে তার সঙ্গে এখনও কোনো কথা হয়ে ওঠেনি। এদিকে যত দিন যাচ্ছে সৌমকের দেখা পাওয়াতে তার হৃদস্পন্দন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। নবীনবরণের দিনটাতেই উপস্থিত হলো সেই মাহেন্দ্রক্ষণ। সেদিন সকালে রিম্পা পরেছিল তার মায়ের একটা রঙিন জামদানি। জীবনে প্রথমবার নিজেকে রঙিন করে সাজাতে ইচ্ছে করেছিল সেদিন, না হলে তার জীবনের সমস্ত রং সে রেখে দেয় তার ক্যানভাসের জন্য। চোখে আইলাইনার, ঠোঁটে ম্যাট ফিনিশ পিঙ্ক লিপস্টিক, মাস্কারা, ব্লাশার সমস্ত কিছু দিয়ে সেজেছিল সে। নবীনবরণের অনুষ্ঠান চলাকালীন সমস্ত ছেলেরা ছিল ব্যালকনিতে, স্পেশাল গেস্ট আর মেয়েদের জায়গা ছিল নিচে। প্রোগ্রাম শেষে সুকন্যার সঙ্গে কথা বলতে গিয়ে সৌমকের অবশ্যম্ভাবী দৃষ্টি পড়ল রিম্পার উপরে। প্রথমবার। ওই বয়সে একটা আলগা চটক থাকে সব মেয়েদের মধ্যেই। আইলাইনার দেওয়া দু চোখের গভীরতা সেদিন মন টেনেছিল সৌমকের। হাই, আমি সৌমক। তোকে দেখিনি তো আগে। কি নাম তোর? রূপাঞ্জনা। দেখেছিস, কথাও হয়েছে। ব্যাপারটা বড় অদ্ভুত লাগে সৌমকের। মোটামুটি ভালোই লাগছে মেয়েটাকে, অথচ মনে পড়ছে না যে কখনো কথা হয়েছে কিনা। রিম্পা মনে মনে হাসে। সৌমকের চোখে মুখে ধরা পড়েছে ওর প্রতি আগ্রহ, যেটা এতদিন ছিল না। কিসের একটা ঝিম ধরা গন্ধ বয়ে যেন চলেছে ওদের মাঝে। বুঝতে পারে না রিম্পা। সেদিন সুকন্যা, রিম্পা আর সৌমক অনেকটা পথ একসঙ্গে হেঁটে বাড়ি ফিরল। ফিরে এসে রিম্পা চলে গেল তার চিলেকোঠার ঘরে। নিজের খেয়ালে একটা ক্যানভাসে আঁকতে শুরু করলো সৌমকের আবছায়া শরীরের ছবি, যার পেছনে অনেক সদ্য ফোটা ফুল, আর তার থেকেও বেশি ফুলের কুড়ি মুখে আছে ফোটার অপেক্ষায়। পেন্টিংটার নাম রাখল ফ্রেগ্রেন্স অফ লাভ। সৌমকের সঙ্গে কথা শুরু হওয়ার পরের দিনগুলো যেন খুব তাড়াতাড়ি চলতে থাকে। দমকা হাওয়া এলে যেমন পড়তে বসা উপন্যাসের পাতাগুলো চোখের পলকে উড়ে যায়, ঠিক তেমনই সুকন্যাকে ছাড়াই ক্রমশ কাছাকাছি আসতে শুরু করে দুজনে। সুকন্যার সঙ্গে শুধু আলগা বন্ধুত্ব ছিল সৌমকের। রিম্পা হয়েছে তার কলেজের অন্তরঙ্গ বন্ধুদের মধ্যে একজন। তবে রিম্পা নিজের ভালো লাগাটুকু সযত্নে লুকিয়ে রাখে সৌমকের থেকে। ভালো লাগার সম্পর্কে যদি বন্ধুত্ব থাকে তাতে তো ক্ষতি নেই, সম্পর্ক হারানোর ভয়ও নেই, বরং অপর দিকে ঝুঁকি অনেক বেশি। রিম্পা জানে তার বয়সটাই এমন। এই বয়সে প্রেমের ছদ্মবেশে ইনফ্যাচুয়েশন আসে। বন্ধুদের থেকে সে শুনেওছে যে ইনফ্যাচুয়েশনের সময়সীমা নাকি 1.5 বছর। এতটুকু সময় দেওয়াই যাক না সম্পর্কটাকে, তারপর না হয় ভাবা যাবে। এদিকে সৌমকের উপস্থিতিতে প্রথম দিন ছাতিম ফুলের মতো মিষ্টি গন্ধ পেয়েছিল রিম্পা। যত দিন যাচ্ছে তার তীব্রতা বাড়ছে। সৌমকের অফ পিরিয়ড থাকলেই সে চলে আসে ইকোনমিক্স অনার্সের রুমে। ওকে না দেখলেই বন্ধুদেরকে জিজ্ঞেস করে। বন্ধুরাও রিম্পার থাকার সম্ভাব্য জায়গা বলে দিয়ে নিজেরা চোখ চাওয়াচাই করে হাসে। ইদানিং বড় বেশি খোঁজ পড়ছে রিম্পার। সৌমক একটা ক্লাস বাঙ্ক করে রিম্পার খালি ক্লাসরুমের পেছনের বেঞ্চে গিয়ে বসে আছে চিন্তিত হয়ে। চিন্তার কারণ একটা মেয়ে, যে রীতিমতো ঝুলোঝুলি করছে ওর সঙ্গে প্রেম করার জন্য। তাতে অবশ্য ওর অসুবিধা ছিল না, কিন্তু প্রেমের প্রধান অন্তরায় হলো মেয়েটার রূপ। এমন মেয়ে পছন্দ নয় তার। হে রূপ, একটা কিছু উপায় বার কর মাথা থেকে, না হলে তো হেব্বি কেস খেয়ে যাব। তোর চিন্তা কিসের? তুই তো বলছিস যে ওই অদিতিকে কোনোদিন ঝাড়িও মারিসনি। উফ, অদিতি নয়, অদৃতা। প্রতিদিন তুই এত গোলাস না।
তোকে তো কাল নামটা বললাম নাকি, কোন স্কুলে পড়তো সেটাও তো বললাম। কোথায় থাকে যেন বললি? কসবা, শীতলা বাগানের পুজোর কাছে। আরে শোন, হাতে ব্লেড দিয়ে চিড়ে আমার নাম লিখেছে, আবার বলছে ব্লেড আমার বন্ধু। চোখের নিচে এক গাদা কালশিটে। বলছে কয়েক রাত নাকি ঘুমায়নি। আমার ফেসবুক থেকে সমস্ত ছবি ডাউনলোড করেছে। মালটা পুরো ফ্রাস্টু। প্লিজ রূপ, বাঁচা ভাই, আমি জাস্ট মরে যাব। দাঁড়া, ওর স্কুলের একটা মেয়ে আমার সাথে কোচিংয়ে পড়তো, দেখছি কি করা যায়। কি খাওয়াবি? যা চাইবি ভাই, যা চাইবি। সালা ফাটা বাঁশে বীজ। যাকে, আমি কিন্তু আবার আসবো রূপ, চললাম। কয়েকদিন কাটতেই হাঁপাতে হাঁপাতে সৌমক রিম্পার কাছে গিয়ে জানায়, হে রূপ, এই শুনেছিস, সর্বনাশ হয়ে গেছে, অদ্রিতা ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে। এবার কি হবে রে? কিছুই হবে না, চিল্যাক্স। শোন, আমি খোঁজ নিয়েছি, মেয়েটা প্রতি মাসে প্রেমে পড়ে, বহুবার সুইসাইডাল অ্যাটেম্পটও নিয়েছে। দেখবি ঘুমের ওষুধটাও খেয়েছে হয়তো অন্য কারোর জন্য। এই নে, চিন্তা ছেড়ে এবার খা। কি বলছিস? তুই ঠিকঠাক জেনেছিস? বলছি তো, এনে খা। এ বাবা, এটা আবার কি? একেবারে সাদা ফ্যাট করছে যে। এসব বিধবা খাবার টাবার আমি খাই না। এসব কি খাবার আনিস বলতো তুই? চাউমিন টাউমিন আনবি, দেখবি তোকে খেতেই দেবো না, সব আমি খেয়ে নেবো। চিড়ের পোলাও। আচ্ছা, আজকে এটা খা, কালকেই চাউমিন আনবো। সেদিনই কলেজের ছুটির পর আনন্দে রিম্পাকে প্রায় জড়িয়ে ধরে সৌমক। উফ রূপস, তোর কি ক্ষমতা মারি! একদম সঠিক ইন্ট্রোস্পেকশন। আজ কেমিস্ট্রি ক্লাসে দেখি ফিজিক্স অনার্সের সুজনের মুখ একেবারে কাঁচুমাচু। জানিস তো, ওর বন্ধুদের থেকে শুনলাম অদ্রিতার খবরটা পেয়ে পুরো গুম মেরে গেছে। পরে ওকে ডেকে জিজ্ঞেস করাতে দেখলাম ও পুরো ভেঙে পড়ল। বেশ কয়েকদিন ওর গলাতেও নাকি লটকে ছিল, বুঝলি। আমিও বলে দিলাম। কি বললি? কি আবার, তোর ডায়লগটাই ঝেড়ে দিলাম। বললাম, দেখ, কার না কার জন্য ঘুমের ওষুধ খেয়েছে, ওসব নিয়ে আর ভাবিস না। ও কি বলল? কিছুই বলল না। আর বললেও বা শুনছে কে? ওর দিকে অদ্রিতা ঝুলেছে আমার পরে, তাই আপাতত আমি চিন্তামুক্ত। শোন, কালকের দিনটা কিন্তু সেলিব্রেশন হবে তোর চাউমিন দিয়ে। না, তা চলবে না, আইসক্রিম খাওয়াতে হবে। লাভ অ্যাফেয়ার, বাবুঘাটে নিয়ে গিয়ে। ঠিক আছে, চল, ডান। এভাবেই প্রতিটা দিন যেন কাছাকাছি চলে আসছে ওরা। দূরত্ব ক্রমশই কমে এবারে যেন একে অপরের অংশীদারিত্ব পেতে শুরু করলো দুজনে। পরের দিন সকাল সকাল সৌমক রিম্পাকে জানায়, এই শোন, আজ 1টার পর সব ক্লাস বাঙ্ক করব, তোর কথা মতো যাবো বাবুঘাটে। শুধু হ্যাঁ, কাউকে বলবি না। আমি 1টা নাগাদ দাঁড়িয়ে থাকবো ওই আগে ওই ওষুধের দোকানটা রয়েছে, আরে সামনের দিকটা, হ্যাঁ ওই দোকানটার কাছে চলে আসবি। সে কি রে, আজ তো 2:30 থেকে জিকেবির ক্লাস ছিল, মিস করব। ওরে, লাভ অ্যাফেয়ারও খাবে আবার লেকচারও শুনবে, দুটো তো একসাথে হবে না মামুনি। ঠিক আছে, ডান। পরে সুকন্যার থেকে নোটস নিয়ে নেব। যা করার কর ভাই, শুধু ছড়াস না, কাউকে বলবি না। ওকে। রিম্পা জানে সৌমকর বন্ধু, তবুও এতদিন ওদের সম্পর্ক ছিল কলেজের চৌহদ্দির মধ্যে। কিন্তু আজ তারা বাবুঘাটে যাচ্ছে শুধুমাত্র দুজনে। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি? কিন্তু সমস্ত প্রতিরোধ আজ যেন পিচ্ছল। কিছুতেই মন চাইছে না হিসেব করতে। 1টা নাগাদ সৌমকের বলে দেওয়া জায়গায় রিম্পা গিয়ে দেখে সৌমক সানগ্লাস পরে একটা বাইকের ওপর বসে মিটিমিটি হাসছে। কিরে, এটা কার বাইক? আমার বন্ধু রনির। আজকে তোকে নিয়ে যাবো বলে নিয়ে এসেছি। কার না কার বাইক, বসবো? আরে ইয়ার, ও আমার একদম ছোটবেলার বন্ধু। এই বস তো তাড়াতাড়ি, বড্ড কথা বলিস, কেউ দেখলে আবার ক্যাঁচাল হবে। বাইক স্টার্ট করে বেরিয়ে যায় দুজনে। বাবুঘাটের আইসক্রিম পার্লারটার প্রধান সৌন্দর্য হলো জানালা দিয়ে বাইরে তাকালে মনে হবে গঙ্গা বক্ষে আছি। দুপুরের পর থেকে আলো যখন আস্তে আস্তে নিভতে থাকে তখন দারুণ লাগে। বাইরের দিকে তাকিয়ে সূর্যাস্ত দেখতে দেখতে রিম্পা প্রশ্নটা করেই ফেলল, আচ্ছা সৌমক, তুই এত লুকিয়ে চুরি আমাকে নিয়ে এলি কেন এখানে? আফটার অল আমরা তো ফ্রেন্ড নাকি? আরে ওসব ছাড় তো, এনজয় কর। না, বল। বলতেই হবে? ইয়েস। প্রমিস কর।
কাউকে বলবি না কিন্তু। মাথা চুলকিয়ে সৌমক হঠাৎ করে হাত ধরে রিম্পার। সৌমকের হঠাৎ হাতের ছোঁয়ায় একটা শিহরণ খেলে যায় যেন রিম্পার শরীরে। সৌমকের চোখের দিকে তাকিয়ে থাকতে পারল না, চোখ নামিয়ে শুধু ইশারায় সম্মতি জানালো। একজন আছে, ভেরি স্পেশাল, যাকে আমি দেখাতে চাই না। মানে? মানে মানে একজনকে ভীষণ ভালো লাগে আমার, তাই ও যদি দেখে ফেলে বা এমন কিছু কলেজে রটে যায়, তাই একটু ভয় পাচ্ছি আর কি। নাম কি মেয়েটার? ধুস, নামটাই তো জানি না। কলেজের প্রথম দিন থেকে ঝাড়ি চলছে। আমাকেও লাইক করে বোঝাই যাচ্ছে, কিন্তু কিন্তু আমি না কিছুতে এগোতে পারছি না। জিওগ্রাফি অনার্স, বুঝলি? রিম্পা দেখানোর চেষ্টা করছে যে ও কথাগুলো মন দিয়ে শুনছে, কিন্তু ভেতরে ভেতরে কেমন একটা কষ্ট দলা পাকিয়ে উঠেছে। সেটাকে স্থিমিত করার জন্য নিজেই নিজেকে বোঝালো, যা হয়েছে সব ভালোর জন্যই হয়েছে। সৌমকের দিক থেকে তো সেরকম কিছু ছিল না, ফালতু এসব নিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। তবে আসার সময় যে উচ্ছ্বাসের সুর বুকে বাজছিল, যাওয়ার সময় তা বদলে একটা মন কেমনিয়া সুর বাজতে লাগলো। পরের সপ্তাহে সৌমক হাঁপাতে হাঁপাতে রিম্পার ক্লাসে এলো। রিম্পাকে কিছু লিখতে দেখে নিজেই রিম্পার ওড়নাটা পিছন দিক থেকে নিয়ে নিজের কপালের ঘাম মুছতে লাগলো। রিম্পার নজরে পড়তেই এক টান দিল। হেই, কি করছিস কি? আমার ওড়নাতে তোর ঘামের গন্ধ হয়ে যাবে তো। তোর রুমাল নেই? আরে আজকে তাড়াহুড়োতে ভুলে গেছি। তবে চিন্তা করিস না, আমার ঘামের গন্ধ না একেবারে পারফিউমের মতো। তোর পারফিউমের খরচ একেবারে বেঁচে যাবে। ঠিক আছে, তুই এখন যা, অনেক নোটস লিখতে হবে। এই শোনা, এইভাবে বলিস না। তোর কাছে ছুটে এসেছি অনেক আশা নিয়ে, প্লিজ একটু ক্যান্টিনে যা আমার জন্য। হঠাৎ ক্যান্টিনে কেন যাব? ওই মেয়েটা ঢুকেছে, শুধু নামটা আমাকে একটু জেনে বলে দে ব্যাস। শোন শোন শোন, সি গ্রিন টপ আর জিন্স পরে আছে। জানা জানা, প্লিজ 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 প্লিজ। হ্যাঁ, তুই তুই ডাক তো, এগুলো পরে করিস। কথাটা বলেই সৌমক জোর করে সমস্ত খাতা বন্ধ করে দিল। কি যে করিস না সৌমক, আর 10 মিনিট বাকি পরের ক্লাসের, সেটাও গেল। চল দেখি। ক্যান্টিনে গিয়ে প্রথমে একটু ঈর্ষান্বিত হয়ে তাকালো রিম্পা। খোলা চুল, পোশাকও বেশ খোলামেলা, ফর্সা চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটোর রং গোলাপি, দেখতে সত্যিই সুন্দর। এরপরে 5 মিনিট ক্যান্টিনে কাটিয়ে রিম্পা বেরিয়ে এসে সৌমককে বলে, সৃজনী ভট্টাচার্য, বাড়ি তপসিয়ায়। আর কিছু? উড়িস আওয়াজ, হ্যাঁ আমি জানতাম তুই পারবি। এই কিছু বলিসনি তো? না রে বাবা, আমি চললাম, ক্লাস আছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ট্রিট পাওনা রইলো। কলেজ শেষে সেদিন নীলাঞ্জনের আসার কথা। রিম্পাকে নীলাঞ্জন যেখান থেকে পায় ভালো নোটস জোগাড় করে দেয়, যাতে তার কোচিংয়ের খরচটা বাঁচে। সেটা আবার সময় মতো ফেরতও নিয়ে নেয়, আর সেই কারণেই তার আশা। নীল, নোটসটা তোকে কালকে দিলে হবে না? মানে দেখ দেখ, একদম চ্যাংড়ামি করবি না, ঠিক আছে? তোকে তো আমি বলেইছিলাম রেডি রাখবি। অনেকটা হয়ে গেছে, ঠিক আছে, আমি বাকিটা জেরক্স করে নিচ্ছি। সারাদিন কি করিসটা কি তুই কলেজে? হ্যাঁ, অফ পিরিয়ডে লিখতে পারিস না? অফ পিরিয়ডেই লিখছিলাম, এমন সময় একটা কাজ চলে এলো, তাই। আচ্ছা তাই, তা কি এমন রাজকার্য সেটা শুনি। নীলের ঠিক এই দিকগুলোই বিরক্ত লাগে রিম্পার। সমস্ত হিসেব চাইবে, পুরুষতন্ত্রের জ্বলন্ত উদাহরণ। এখন যদি রিম্পা বলে যে সে লেখা ফেলে সৌমকের গার্লফ্রেন্ডের নাম জানতে গিয়েছিল, তাহলে আর এক প্রশ্ন শুরু হবে। তাই চেপে গিয়ে রিম্পা বলল, সব বিষয় তোর কর্তৃত্ব ফলানো যাবে না, 2 মিনিট দ্বারা দিচ্ছি। না থাক, ছেড়ে দে, তোকে আর জেরক্স করতে হবে না। তুই আমাকে তোর ওই নোটস আর তোর খাতা দুটোই দে, আমি লিখে রাত্রেবেলায় তোর বাড়িতে দিয়ে যাব। ভাই ফেসবুকে পেয়ে গেছি ওকে। দেখি আমার পাড়ার একটা বন্ধুর মিউচুয়াল ফ্রেন্ড, ওর পিস্তু তো বোনের বন্ধু হয়, একেবারে জমে গেছে বুঝলি। আর থ্যাঙ্কস ভাই, তুই না থাকলে না এটা হতোই না। সৌমক এর মাঝেই চলে এলো ওদের মধ্যে। ও খানিকটা এগোতেই নীলের প্রশ্নবান, এটা কে রে? আমার বন্ধু। বাবা, এইসব কলেজে ছিপ ফেলতে আসার ছেলেগুলো তোর বন্ধু? অসাধারণ। এই নে ধর, এই নাম্বারটাতে ফোন করবি, প্রাইভেট টিউটর খুঁজছে একজন। আমাকে চেয়েছিল, আমি তোকে রেফার করে দিয়েছি, কথা বলে নিবি। সময় কোথায় পড়ানোর? বের করবি,
বাড়ি থেকে হাত খরচ না নিয়ে এইটা দিয়ে হাত খরচ, আর যতটা পারবি পড়ার খরচ চালাবি, ঠিক আছে? আর সন্ধেবেলা ওসব গার্বেজ সিরিয়ালগুলো না গিলে একটু কাজের কাজ কর। এবার একটু রাগই ওঠে রিম্পার। বিরক্ত হয়ে নিজের খাতা আর নোটসটা নীলের হাতে ধরিয়ে দিয়ে এগিয়ে যায়। বড্ড বাড়াবাড়ি করছে নীল। ওর সঙ্গে সম্পর্কটা শেষ না করলেই নয়। বন্ধু হয়ে যেন একেবারে মাথা কিনে নিয়েছে। রাতে শোবার আগে হঠাৎ মনে আসে রিম্পার ওর ওড়নাটার কথা। আলনা থেকে ওড়নাটা নিয়ে নাকের কাছে নেয়। সৌম্যক হাত দেওয়ার পর আর ধুতে মন চায়নি। তেমন কোনো গন্ধ নেই, তবুও সেই ছাতেম ফুলের গন্ধটা যেন কিভাবে চলে এলো। রাত বাড়তেই গন্ধটা বাড়তে লাগলো, আর সেই গন্ধেই ঘুম চলে এলো রিম্পার। এভাবে আস্তে আস্তে কলেজের ফার্স্ট ইয়ারের প্রথম 6 মাস কেটে গেল। সৌম্যকের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কটা নিয়ে রিম্পার বন্ধুরা কখনো কখনো আড়ালে কখনো প্রকাশ্যেই কথা বলতে লাগলো। ইকোনমিক্স অনার্সের বন্ধু মেঘনা একদিন বলল, রূপাঞ্জনা, একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? না না, বল। তুই তোর ওই বন্ধুটা, মানে সৌম্য না সৌম্য কি যেন নাম, যাই হোক, ওর সঙ্গে সব সেটেলড তো? মানে ঠিক বুঝলাম না তোর কথা। ও আর আমি তো বন্ধু, সেটেলড আর কি হব? দেখ, ও কিন্তু অন্য একটা মেয়ের পেছনে ঘুরঘুর করে, আমি দেখেছি। আর তোর ভাবভঙ্গিতে তো বন্ধুর থেকে একটু বেশিই মনে হয়, তাই বললাম আর কি। না মানে আসলে তুই ওর চুলে বিলি কাটিস, আবার মুখে খাবার লেগে থাকলে মুছেও দিস, মাঝে মাঝে তো হেডফোন শেয়ার করে কাঁধে মাথাও রাখিস। সত্যি বন্ধু, নাকি আমায় কিছু লুকোচ্ছিস? দেখ দেখ, মেয়েদের মনের কথা মেয়েরাই তো ভালো বুঝতে পারে নাকি? ছেলেরা তো আর পারে না। বোঝাতে হবে, বোঝাতে হবে। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। দেখ, পরের দিন যখন ওকে ডাকবি তখন যেভাবে হোক জাস্ট একটু ওড়নাটা সরিয়ে ওকে ক্লিভেজ দেখাবি। ইট ওয়ার্কস রিয়েলি। ও যে মেয়েটার পেছনে ঘুরঘুর করছে সেই মেয়েটা কিন্তু ভীষণ এক্সট্রোভার্ট। সেন্সুয়াল ড্রেসিংয়ে ছেলেদের অ্যাট্রাক্ট করে। তোকে সৌম্যকে পেতে গেলে ওর সাথে কিন্তু কম্পিট করতেই হবে। মেঘনা যে খুব একটা মিথ্যে বলছে না সেটা কদিন সৃজনী মেয়েটাকে পর্যবেক্ষণ করে রিম্পা নিজেও বুঝতে পারছিল। মেঘনা যখন একই কথা বলল তখন সেই ধারণার গোড়ায় জল পড়ে সেটা চারা গাছে পরিণত হলো। পরের দিন রিম্পা জিন্স আর সব থেকে খোলামেলা টপটাই পরে এলো। ক্লাসের ফাঁকে সৌম্যকও একবার এলো ওর কাছে। মেঘনা বলে রেখেছে যে ওরা দুজনে যখন কথা বলবে মেঘনা ওয়াচ করবে সৌম্যককে। রিম্পা কথা বলতে বলতেই বিভিন্নভাবে ওর শরীরের প্রতি সৌম্যককে আকর্ষণ করতে চেষ্টা করলো। সৌম্যক যাওয়ার সময় শুধু বলল, আজ তোকে কিন্তু একদম অন্যরকম লাগছে। বিকেলে একসাথে যাবি বাড়ির দিকে? একই সঙ্গে যাবার ইচ্ছে থাকলেও উপায় নেই রিম্পা সেটা জানে। খিটকেল নীল আসবে ওকে নিয়ে নতুন টিউশনির বাড়িতে পরিচয় করাতে। 2000 টাকার টিউশনি, এই মুহূর্তে সত্যি প্রয়োজন তার টাকার। কালকে যাবো রে, আর কালকে তোর জন্য আলুর পরোটাও বানিয়ে আনবো বাড়ি থেকে, অন্য কিছু খাস না। গালটা আলতো করে টিপে সোমক বেরিয়ে গেলে রিম্পা মুখ ফিরিয়ে হাসলো মেঘনার দিকে। রিম্পাও বুঝতে পেরেছে যে মেঘনার কথাটা অনেকাংশেই ঠিক। সব ছেলেরা এক রে, সব ছেলেরা ওই একটা ওষুধেই না সব কাত। কথাটা শুনে রিম্পা একবার ভাবল, তাহলে কি নীলের মতো খেঁচা বিজ্ঞ আতেলদেরও কাঁত করা যায় শরীর দেখিয়ে? জানা নেই, জানার ইচ্ছেও নেই। এরকম ছেলেদের নিয়ে খুব একটা মেয়েরা ভাবেও না। কলেজের শেষে নীলাঞ্জন ওকে নিয়ে যেতে এলো। রিম্পাকে দেখেই মেজাজ চড়ে গেল ওর। এই, তোর কি কোনো সেন্স নেই? এটা কি ড্রেস পরেছিস তুই? কেন, কি খারাপ আছে এই ড্রেসে? শোন, এসব বস্তা পচা মেন্টালিটি নিয়ে এখানে আসবি না, ঠিক আছে? মানে একটা
একটা ক্লাস 8-এর ছেলেকে পড়াতে যাবি আর সেরকম ড্রেস পরবি না? মানে সত্যি যা কিছু পরে যেখানে সেখানে যাওয়া যায় নাকি? আর এটা কি এটা কি এটা 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 তোর টপ? এর থেকে তো আমার স্যান্ডো গেঞ্জিটারে চওড়া। তোদের জন্যই আজকে মেয়েরা এত পিছিয়ে, জানিস তো? তোদের মেল ইগো এত বেশি না? মেল ইগো? মানে এখন তোর থেকে আমাকে নারী স্বাধীনতা শিখতে হবে? অসাধারণ। মানে শাড়ি সালোয়ারের নারী টপ আর জিন্স কিংবা মিনি স্কার্ট পরলেই স্বাধীন, তাই তো? তা কি করবি এসব ঠুনকো স্বাধীনতা নিয়ে? 2 দিন পর তো একটা ছেলে খুঁজে আবার পরাধীন হবি। তোকে এখন স্ট্যাটিস্টিক্স দেখাবো কটা মেয়ে গ্র্যাজুয়েট হয়ে নিজের পায়ে সত্যিই দাঁড়িয়ে থাকে আর কটা মেয়ে বিয়ে করে তার বরের গলায় ঝুলে পড়ে। আর এই যে এটা যেটা পড়েছিস সেটা এই পুরুষতান্ত্রিক সমাজেরই দান। খুব বেশি হলে ফ্যাশন বলতে পারিস, স্টাইলও নয়, কারণ স্টাইলের নিজের একটা সিগনেচার থাকে, তোরটা শুধু একটা কপি পেস্ট। এতটা বলে থামল নীলাঞ্জন। নীলের এত কথা নিতে পারে না রিম্পা। কিছু কথা মাথায় ঢোকে আর বেশিরভাগটাই মাথার ওপর দিয়ে চলে যায়। লিভ ইট। এখন কি করব বল? কি আর করবি, একটা স্ট্রাগ না কি সব তোদের বেরিয়েছে না, ওটাই একটা কিনে নিয়ে গলিয়ে নে। আর কি, বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করার আর সময় নেই। আরে ছেলেটা ক্লাস 8-এ উঠেছে, মানে সে তো অল্প বড় হয়েছে, তাই না? তোকে তো বুঝতে হবে নাকি? নে চল এবার। আমার কাছে টাকা নেই। আমি দিয়ে দিচ্ছি, তবে প্রথম মাসে টাকা পেলেই আমাকে ফেরত দিয়ে দিবি, ঠিক আছে? রিম্পা জানে ওর মতো নীলের বাড়িতেও টানাটানির সংসার। বাবা ছোটবেলায় মারা গিয়েছে, মা কোনো মতে একটা ছোটোখাটো অফিসে কাজ করে চালাচ্ছে। তবে সে কাজেও সম্মান নেই, অফিসের বাবুদের চা জল ফাইল দেওয়ার কাজ। নীল তাই খুব খেটেছে ভালো রেজাল্ট করার জন্য, আরও খাটবেও। WBCS ক্র্যাক না করা পর্যন্ত খেটেই যাবে। এর সঙ্গে অনেক টিউশনিও করে। এই বয়সের ছেলে হয়েও ওর কাছে আড্ডা মারা মানে লাক্সারি। রিম্পারও মনে হয় ওর জেদের কাছে পরিস্থিতি নিশ্চয়ই হার মানবে। নীলের চোখ মুখে কঠিন সংকল্প সে দেখেছে দিনরাত। টিউশনির 1 মাস কেটে যাওয়ার পর প্রথম টিউশনির টাকা পায় রিম্পা। তার ইচ্ছে প্রথম ইনকাম থেকে সৌমকের জন্য কিছু কিনবে। এমনিতেই সৌমকের জন্মদিন সামনে, তাই এমন সুযোগ হারাতে চায় না ও। সৌমকের বহু আপত্তি সত্ত্বেও সৌমকের জন্মদিনে রিম্পা তাকে একটা দামি সানগ্লাস কিনে দেয় আর রেস্টুরেন্টে খাওয়ায়। ফলে প্রথম কদিনের মধ্যেই তার প্রায় সব টাকাই শেষ হয়ে যায়। নীলাঞ্জন তার প্রাপ্য টাকা চাইতে এসে যখন শোনে সেই সব টাকা শেষ হয়ে গিয়েছে, তখনই সন্দেহ করে বলে, এতগুলো টাকা শেষ হয়ে গেল? এই সত্যি করে বলতো, প্রেম টেম করছিস না তো? করলে কিন্তু শুধরে যা, আমি বলে দিচ্ছি। ওসব রাস্তা কিন্তু তোর জন্য নয়। ধ্যাৎ, জ্ঞান ছাড়িস না তো। বললাম তো পরের মাসে শিওর তোর টাকা দিয়ে দেবো। ঠিক আছে, আমার নোটসগুলো দিয়ে গেলাম, বাকি সব ছেড়ে এখন এতে মন লাগা। আমার সঙ্গে ছুটলে তোরও লাভই হবে, বুঝলি? রিম্পা জানে কোনো কথা বললেই কথা বাড়বে, তাই এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে নেওয়ার চেয়ে ভালো আর কিছুই নেই। রিম্পার মাথায় এখন একটা অন্য চিন্তা পাক খাচ্ছে। কলেজে কয়েকটা ডিপার্টমেন্ট এক্সকারশনে নিয়ে যাবে। খুব বেশি দূরে নয়, ঘাটশিলাতে 2 দিনের ট্যুর। ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স আর জিওগ্রাফি যেতে পারবে, অন্যান্য সাবজেক্টের স্টুডেন্টদের অ্যালাউ করবে না। অথচ সৌমকের যাওয়ার ইচ্ছে প্রবল, আর সেটা শুনে রিম্পারও ভীষণ ইচ্ছে হয়েছে ওকে নিয়ে যাওয়ার। শেষে অনেক মাথা খাটিয়ে সৌমক একটা উপায় বার করল। ইউনিয়নের কয়েকজন যাচ্ছে গোটা টিমের রক্ষণাবেক্ষণ করার জন্য। তার মধ্যে সৌমকের জায়গা হতে পারে যদি 5,000 টাকা দিতে পারে। সৌমক শুনেই হাল ছেড়ে দিল। ধুস, বাড়িতে 500 টাকাই দেবে না তো আবার 5,000 টাকা? আমার বাবা যা শিয়ানা না, আগেই বলবে ম্যাথ অনার্সের আবার এক্সকারশন কিসের। কোনো চান্স নেই। যদি আমি দিয়ে দিই, যাবি? হ্যাঁ, তুই তুই কোত্থেকে দিবি? টিউশনির থেকে যদি অ্যাডভান্স টাকা নিই? না 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 রে ভাই, এসব করিস না। আমি তোকে শোধও দিতে পারবো না, বরঞ্চ তোরা ঘুরে আয়। রিম্পার মন মানে না এই প্রথম ঘরের বাইরে যাওয়ার সুযোগ,
যদি সৌম্যক সঙ্গে থাকে তাহলে 16 কলা পূর্ণ হয়। টিউশনির বাড়িতে বাবার ট্রিটমেন্টের বাহানায় চেয়েও বসলো আগামী 3 মাসের অ্যাডভান্স। একই টিউশনির প্রথম একটা মাস হয়েছে সবে, তার উপরে ছাত্রের বাবা সমস্ত খরচা করেন টিপে টিপে, ঝুঁকি বাঁচিয়ে। তাই 1 মাসের বেশি সেখান থেকে দিতে রাজি হলো না। কোনো উপায় নেই দেখে রিম্পা তার গলার সরু চেনটা বিক্রি করে দিল একটা সোনার দোকানে। বাড়ি ফিরে মা কিছু জিজ্ঞেস করার আগেই রিম্পা বলে দিল, মা, গলার চেনটা না কেউ নিয়ে নিয়েছে। হ্যাঁ, হায় ভগবান, সে কি রে, কি করে? বাসের ভিড়ের মধ্যেই মনে হয় কেউ কেটে নিয়েছে। বাস থেকে নেমে দেখছি নেই। তুমি বাবাকে বলো না প্লিজ, না হলে খুব রাগারাগি করবে আর নিজেরও শরীর খারাপ করবে। আমি পরে আবার টিউশনের টাকা দিয়ে একটা গড়িয়ে নেব, বাবা বুঝতে পারবে না। এ বাবা, ওটা সেই ওই বড় জুয়েলারির থেকে তোর 10 বছরের জন্মদিনে কেনা হয়েছিল, ওটা তো। আবার চলে আসবে মা, চিন্তা করো না। রিম্পার নিখুঁত অভিনয় মায়ের মনকে ফাঁকি দিয়ে দেয়। ওর মায়ের মুখে শুধু আফসোসের ছায়া পড়ে থাকে। একে তো সংসারের এই হাল, তার উপর অতগুলো টাকার লোকসান। আজকের দিনে 14-15 হাজার টাকা হবে ওটার দাম। পাওয়া গেল তো মাত্র 7,000 টাকা, সব খাত বাদ দিয়ে। সেই হিসেব কি আর মাকে বোঝাবে? পরের দিন সৌমককে ডেকে ওর হাতে তুলে দিল 5,000 টাকা। সৌমক নিতে না চাইলেও প্রায় জোর করেই দিল, আর বাকি টাকার থেকে নীলাঞ্জনের ধার মেটালো। টাকাটা হাতে নিয়ে নীলাঞ্জনের তির্যক প্রশ্ন উড়ে আসে, মাসের মাঝখানে তোর কাছে টাকা এলো কোত্থেকে? একটা বন্ধু ধার নিয়েছিল, আমাকে দিয়ে দিল, তাই তোকে দিলাম। আর টিউশনিতে ঢুকেই তুই কতগুলো টাকা অ্যাডভান্স চেয়েছিলি কেন? তোকে কি ফোন করে জানিয়েছে? না, ফোন করেনি। একই স্কুলের স্টুডেন্ট সব, আলোচনা হয় নিজেদের মধ্যে। আচ্ছা, কাকুর কি তেমন কোনো দরকার আছে? না, ঠিক আছে, ম্যানেজ হয়ে গেছে। আর শোন, বাড়িতে গেলে মাকে কিছু বলিস না, বুঝলি? বুঝলাম, আবার বুঝলামও না। যাকগে, এমন কিছু করিস না যাতে সত্যি কথা কাউকে সাহস করে বলতে অসুবিধা হয়। বলবো, পরে তোকে বলবো। ঠিক আছে, চললাম রে। রিম্পা ভেবেছিল একবার বলে দেবে নীলকে সৌমকের কথাটা, হয়তো নীল কোনো কিছু আশা করে ওর থেকে, তাই বলে দেওয়াটাই মঙ্গল। কিন্তু ঘাটশিলায় যাওয়ার আগে বলতে মন চাইল না। এই রকম আনন্দের দিনগুলোর জন্য কোনো রকমের কোনো ঝুঁকি নেবে না রিম্পা। দিন এগিয়ে এলো। ভোর 6:55 ট্রেন, ইপসাত এক্সপ্রেস। রিম্পা আর ওর ডিপার্টমেন্টের বন্ধুরা একসঙ্গে একটা প্ল্যান করেছে, ঘাটশিলাতে রাতে ড্রিঙ্কস করার, হার্ড ড্রিঙ্কস। আর এ ব্যাপারে সৌমক বলেছে ভডকা ট্রাই করতে। কারণ একটাই, কেউ কোনো গন্ধও পাবে না, পরিমিত খেলে কলেজের ম্যাডামরাও আঁচ করতে পারবে না। আর সেটা কেনা আর বয়ে নিয়ে যাওয়ার দায়িত্বও পড়েছে সৌমকের ওপর, রিম্পার আদেশে। ঘাটশিলাতে পৌঁছতে বেজে গেল 9:45। স্টেশন থেকে অল্প দূরে একটা বিশাল গেস্ট হাউসে সবার থাকার ব্যবস্থা। 1 তলায় জিওগ্রাফি, 2 তলায় পলিটিক্যাল সায়েন্স আর 3 তলায় ইকোনমিক্স। তার উপরে আর কোনো বিল্ডিং নেই। সবার খাবার দাবারের ঘর অবশ্য 1 তলায়। সবাইকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্ট করে নিতে বলা হলো। সবাই একসঙ্গে প্রথমে যাবে রঙ্কিনী মন্দির আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাসভবন দেখতে। ফিরে এসে লাঞ্চ, আর তারপর অল্প রেস্ট করে যাওয়া হবে সুবর্ণরেখা নদীর তীরে সূর্যাস্ত দেখতে। তারপর গেস্ট হাউসে ফিরে এসে প্রতিটা ডিপার্টমেন্টের নিজের নিজের আলাদা আলাদা রুট ম্যাপ তৈরি হবে। সৌমক ঘাটশিলাতে আসা থেকেই জিওগ্রাফি ডিপার্টমেন্টের সঙ্গে চিপকে আছে। কারণ একটাই, সৃজনী ভট্টাচার্য। এছাড়া ভাগ্য সৌমকের সঙ্গেই রয়েছে, কারণ ইউনিয়নের যে 5 জন ছেলে গেছে তাদের সবার জায়গা হয়েছে ডরমিটরিতে। আর ডরমিটরিটা সৌভাগ্যবশত 1 তলায়। সৃজনীর ঘর 3টে ঘর পরেই। কাজেই সৌমক তো আনন্দে আত্মহারা। বিকেলে সুবর্ণরেখা নদীর পাড়েও সৌমক সৃজনীর আশেপাশে। এর মধ্যে দুজনের বেশ ভালোই আলাপ জমে উঠেছে। রিম্পার প্রথম দিনটাতে এসেই হতাশ লাগে। সন্ধ্যায় সবাই যখন এসে কফি আর পকোড়া খাচ্ছে, তখন সৌমক এসে রিম্পাকে বলল, কিরে,
কফি খাচ্ছিস যে, ভটকাটা এনেছি, খাবি না? তোর মনে খুব ফুর্তি তো, তুই খেয়ে নে। যা সালা, তুই তো আনতে বললি, খরচা করে আনলাম, এখন কি হবে? খরচার কথা চিন্তা করছিস তো? অত চিন্তা করিস না, তোর টাকাটা যখন দিতে পেরেছি এটাও ঠিক পারবো। ওটা তুই তোর রুমের সবার সাথে ভাগ করে খেয়ে নে। এই শোনরূপ, ভাট বকিস না। আমি তোর থেকে টাকা চেয়েছি, আর তুই দিতে চাইলেও নেব না আমি। এটা আমার তরফ থেকে তোর আর তোর বন্ধুদের জন্য। আমাদের রুমের জন্য দুটো বড় হুইস্কির ফাইল রয়েছে, তুই না খেলে এটা ফেলে দেবো, বলে দিলাম। আজ তো হবেই না, রাত পর্যন্ত এসবি আর কেপিসি আমাদেরকে নিয়ে রুট ম্যাপ ঠিক করবে, আরও কি সব বোঝাবে। কালকে শুনছিলাম ক্যাম্প ফায়ার হবে, তাহলে কালকের জন্য রাখ, তখন দেখব। সৌম্যক এগিয়ে গিয়ে রিম্পার কাঁধে হাত রেখে বলে, দেখবো না শোনা, খেতেই হবে। এতক্ষণে রিম্পার ভেতরটা একটু হালকা লাগে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে, হালকা করে হাসি ফুটে ওঠে তার ঠোঁটে। সেদিন রাত পর্যন্ত সবাই নিজেদের প্রফেসরদের সঙ্গে সময় কাটিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। পরের দিন সবার গন্তব্য আলাদা। জিওগ্রাফি ডিপার্টমেন্ট যাবে কপার মাইন আর ফুলডুংরি পাহাড়ে, পলিটিক্যাল সায়েন্স ঘাটশিলা শহর আর হিন্দুস্তান কপার লিমিটেড, আর ইকোনমিক্স ডিপার্টমেন্ট যাবে ডিক্রি আদিবাসী গ্রামে আর সংলগ্ন এলাকায়। ভোরবেলায় উঠে ব্রেকফাস্ট সেরে যে যার ডিপার্টমেন্টের সঙ্গে বেরিয়ে পড়ল। সোমকরাও কয়েকজন মিলে নিজেদের মতো প্ল্যান করে নিল বেরোনোর। আগে কিছুটা জঙ্গল দেখে রিম্পাদের এক একজনকে ডিক্রি গ্রামের এক একটা করে পরিবারের ডেটা নেওয়ার দায়িত্ব দেওয়া হলো। তাদের পরিবারের সদস্য সংখ্যা, তাদের আয়ের সংস্থান, তাদের আয় ব্যয়ের হিসেব। ওরা বাংলা বোঝে না, হিন্দিও ঠিক নেই, তাই আধা আধি ভাষাতেই কাজ চালাতে হলো। রিম্পার সব থেকে ভালো লাগে এত দারিদ্র্যের মধ্যেও ওদের শিল্পবোধ। প্রত্যেকটা কুড়ে ঘরের দেওয়াল জুড়ে আঁকা নানা রকমের ফুল, পাখি আর নকশা। তাদের পরিবারের কেউ জঙ্গল থেকে কাঠ কাটার কাজ করে, কেউ বিভিন্ন গাছগাছরা থেকে বিভিন্ন ঔষধি ফুল, ফল, বীজ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। ওদের কথা শুনে, ওদের জীবন ধারণের গল্প শুনে মনটা খারাপ হয়ে যায় সবার। দুপুর 1:30 নাগাদ রিম্পাদের কাজ শেষ হয়। সমস্ত ডিপার্টমেন্টেরই লাঞ্চ গেস্ট হাউসে এসে করার কথা। লাঞ্চের পর দেখা গেল জিওগ্রাফির তখনও নিজেদের কাজ বাকি। বাকি দুটো ডিপার্টমেন্ট আর সৌমকরা একসঙ্গে গেল ধারাগিরি ফলস দেখতে। অনেকটা অরণ্যের মধ্যে দিয়ে নৈসর্গিক পথ ধরে সেখানে যেতে হয়। পুরো পথটা অজস্র বড় বড় গাছের সমাহার। ইউক্যালিপটাস, মহুয়া, শাল, আরও কত নাম না জানা গাছে পুরো আকাশ ঢাকা। পুরো পথটা রিম্পার পাশে পাশে চলেছে সৌমক, আর সারা পথ জুড়ে কত রকম বন ও ফুলের সমাহার। তাদের অদ্ভুত মিষ্টি গন্ধে যেন বুকটা ভরে যাচ্ছে। এখন বুঝতে পারছি বিভূতিভূষণবাবু আফ্রিকায় না গিয়ে চাঁদের পাহাড় কি করে লিখল। এ তো পুরো একটা ঘন জঙ্গলের অনুভূতি। রিম্পা শুধু অনুভব করতে চাইছে সমকের গায়ের গন্ধের সঙ্গে এই বনফুলের গন্ধের মিশেল ফুসফুসে ভরে রাখতে চাইছে আজীবনের জন্য। জঙ্গলের অনেক ভেতরে গিয়ে ওরা দেখল কোথা থেকে জানি নেমে এসেছে পাহাড়ের ওপর দিয়ে জলের ধারা। জলের মধ্যে হাত দিয়ে দেখল জল যেন বরফ গলা জলের মতো ঠান্ডা আর স্বচ্ছ। সেখান থেকে ওরা গেল বোর্ডি লেক। শেষে সবাই গেল গালুডি ড্যামে সূর্যাস্ত দেখতে। দারুণ সে দৃশ্য। সৌমকের ফটোগ্রাফির শখ আছে, তাই সে ক্রমাগত ফটো তুলে যাচ্ছে, আর রিম্পা শুধু দেখে যাচ্ছে সৌমককে। কাঁটা ভর্তি একটা ঝোপের মধ্যে থেকে একটা টকটকে লাল ফলের ফটো তুলে সেই ফলটা রিম্পাকে দেয় সৌমক। সত্যি প্রকৃতি কিন্তু কাউকে রং দিতে কার্পণ্য দেখায়নি। এমন সুন্দর দেখতে ফল, অথচ কি অবহেলাতেই না পড়ে আছে। আরও দেখাবো, এমন এমন কালারের বনফুলের ছবি তুলেছি, দেখলে একেবারে ফিদা হয়ে যাবি। এবার সবাই ফিরে চলল গেস্ট হাউসে। সন্ধ্যায় ক্যাম্প ফায়ার হওয়ার আগেই রিম্পা আর কয়েকজন বন্ধু মিলে ঠিক করলো ভডকা খাবে। সৌমক চিকেন পকোড়া নিয়ে সবাইকে ছাদে ডাকলো চুপি চুপি। রিম্পা আর তার সঙ্গে তার ক্লাসের 2জন ছেলে আর 2জন মেয়ে বন্ধু। কোল্ড ড্রিঙ্কস দিয়ে সবাই ভয়ে ভয়ে অল্প করেই খেলো। সৌমক আর একজন একটু বেশি, তবে কখনোই দেখে বোঝা যাবে না। তারপর সবাই নেমে এলো নিচে ক্যাম্প ফায়ারে যোগদান করতে।
ক্যাম্প ফায়ার চলাকালীন আবার সৃজনীর সঙ্গে ঘনিষ্ঠতা দেখা গেল সৌমকের। একসঙ্গে একটা গানও গাইল দুজনে। কিছুক্ষণ পর হঠাৎ রিম্পা খেয়াল করল সৌমক নেই, আর সঙ্গে সৃজনীও উধাও। রিম্পা আস্তে আস্তে গেস্ট হাউসের পেছনে গিয়ে দেখতে পায় যে দুজনে হাত ধরে কথা বলছে। সহ্য হয় না রিম্পার, মাথার রক্ত উঠে আসে। ফিরে এসে গুম হয়ে বসে থাকে। অল্পক্ষণ পর সৌমক ওর সামনে আসতেই ও ওখান থেকে উঠে আসতে যায়। সৌমক অবাক হয়ে রিম্পার পেছন পেছনে এসে ওর হাতটা ধরে। এরূপ, তোর কি হয়েছে? কাঁদছিস কেন? সৃজনীর কাছে যা না। রাগের মাথায় হাতটা ছাড়িয়ে ও একটা চড় মেরে বসে সৌমককে। তারপর কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। সৌমক 2 সেকেন্ড দাঁড়িয়ে থাকে অবাক হয়ে, তারপর ধাওয়া করে রিম্পাকে। রিম্পা সোজা ছাদে উঠে এসে দরজা বন্ধ করতে গেলে সৌমক আটকে দেয়। ভেতরে ঢুকে ধরে বসে রিম্পার হাত। মারলি কেন বল? ছাড়, বল কি হয়েছে? ছাড় বলছি সৌমক। রিম্পা যতই জোর লাগায় ছাড়াতে, সৌমক যেন ততটাই জোরে চেপে ধরে রিম্পাকে। দুজনের জোড়াজুড়িতে দুজনে অনেকটা কাছে চলে এসেছে। হ্যাঁ, অনেকটাই। রিম্পার নরম শরীরের সমস্তটাই তখন সৌমকের বুকের কাছে। সৌমকের অবাধ্য হাত ঘুরে বেরিয়ে রিম্পার সারা শরীরে আলোড়ন তুলেছে। তুই ভালোবাসিস আমাকে না রে রূপ? ছাড়, ছাড় আমাকে। সত্যি করে বল। সৌমক, সত্যি বল। পেছন থেকে জড়িয়ে ধরেছে রিম্পাকে সৌমক। সৌমকের ঠোঁট রিম্পার বাঁ কানের লতি ছুঁয়ে নিচে ঘাড়ের কাছে নেমে আসছে। ছাড়, ছাড়, ছাড় আমাকে সৌমক। রিম্পার প্রতিরোধ অব্যাহত, কিন্তু পারছে না সৌমকের সঙ্গে গায়ের জোরে, আর নিজের ইচ্ছের সঙ্গেও। সৌমকের সেই ঝিমধারা গন্ধে যেন ডুবে যাচ্ছে সে। প্রত্যেকটা শিরা উপশিরায় যেন সেই মিষ্টি গন্ধ আরও ভরে আসছে। সৌমকের ঠোঁট আরও গভীরভাবে ডুবছে ওর গলায়, ওর শরীরে। উত্তেজনায় গায়ে কাঁটা দিচ্ছে রিম্পার। শরীর মন সমস্তটাই চাইছে সৌমকের আদর। একমাত্র মস্তিষ্ক এখনও ওকে সাবধান করে যাচ্ছে, কিন্তু তার তীব্রতা খুবই কম। সমস্ত শরীরের খুব অল্প অংশ জুড়েই যে মানুষের মস্তিষ্ক, আজ যেন সে খুব বেশি করেই টের পাচ্ছে। বাকি শরীরটা আজ তার কথা শুনছে না। বানভাসী নদীর জলের তোড়ে যেমন মাঝির দাঁড় তুলে রাখতে হয়, ভেসে যেতে হয় স্রোতের সঙ্গে বিনা প্রতিরোধে, ঠিক তেমনই দাঁড়রূপী মস্তিষ্ক আজ আর কোনো কাজে লাগবে না। তাই বুঝে তুলে রাখল রিম্পা, আর মন প্রাণ ভরে গ্রহণ করতে লাগলো সৌমকের আদর। জীবন তরণী ভাসিয়ে দিল বানভাসী স্রোতে। ছাদের এক প্রান্তে ওরা দুজন, সেখানে নিচের কোলাহলের আওয়াজ মৃদু শোনা যাচ্ছে, তার থেকেও অনেক জোরে শোনা যাচ্ছে ওদের নিঃশ্বাসের আওয়াজ। দ্বাদশীর চাঁদ ছাদের চারিদিকে তার জ্যোৎস্নার পাহারা বসিয়েছে, আর কেউ নেই চারিদিকে। ছাদের চারপাশে অনেক বড় বড় গাছ শুধু ঘুমিয়ে আছে। মহুয়া, নিমফল, আরও না জানি কত মিষ্টি গন্ধ ভেসে বেড়াচ্ছে চারিদিকে। এর মধ্যেই ডুবে গেল ওরা একে অপরের শরীরে। ঠোঁট ডুবে গেল ঠোঁটে, মন ডুবে গেল মনে। তৃপ্তিতে চোখ ভিজে এলো রিম্পার। অনেকক্ষণ পরেই হুঁশ ফিরল তাদের। রিম্পা কিছু বলল না। সৌমক শুধু বলল, ভালোবাসা কি আমি কোনোদিন বুঝিনি, তোর কাছেই প্রথম জানলাম। তুই এইভাবে ভালোবাসিস আমায়, অথচ এতদিন বলিসনি। রিম্পা কিছু বলে না, শুধু নিজের মতো করে আর একবার জড়িয়ে ধরে সৌমককে। সৌমক আলতোভাবে রিম্পার কপালে চুম্বন এঁকে দেয়। বন্য ফুলের গন্ধ তুমি ছুঁয়ে গেলে মন যায় ভিজে, জ্যোৎস্না মাখা দিম রাতে
বুকে প্রেম নোঙর বাঁধে। হাতে হাত আর উষ্ণ নিঃশ্বাস তোমার চোখে দেখেছি আমি, আদিম নেশায় নিজের সর্বনাশ। তখনও জানি না প্রেম ফুলের মতোই ফোটে, যেদিন তুমি কাছে এলে দুনিয়া দাঁড়িয়ে তোমার ঠোঁটে। বন্য ফুলের গন্ধ তুমি ছুঁয়ে গেলে মন যায় ভিজে। আমার ভেতর লুকিয়েছিলে প্রথম স্পর্শের কুহুক ছিলে। তোমার কোলেই সপেছিলাম সমর্পণ অচেনা নিজের, তুমি আমার প্রথম সকাল। ফুলের গায়ে নরম আলো চোখের তলায় লুকিয়ে রেখে আমায় একটু ছুঁয়ে দেখো। দুজন একসঙ্গে নিচে নেমে আসে। রাতে খাওয়া দাওয়া করে যে যার ঘরে চলে যায়। রিম্পা আর চোখ মেলাতে পারছে না সৌম্যকের সঙ্গে। সৌম্যকের দেখা পাওয়ার জন্য আর সৌম্যককে দেখতে হচ্ছে না তাকে। চোখ বুঝলেই স্পষ্ট সৌম্যক তার কাছে। প্রায় সারা রাত ঘুমোতে পারল না দুজনেই। পরের দিন ভোরে উঠেই ফেরার জন্য ব্যস্ত হয়ে যায় সবাই, কিন্তু কেউ জানলো না তাদের মধ্যে দুজন সেখানে আজীবন থেকে যেতে চায়। এমন রাত যদি ফের আসে তোমার গায়ে ভিজে থাকতে দাও, তোমার ওই মাতাল কণ্ঠে বুকের সব নোঙর খুলুক ধীরে। বন্য ফুলের গন্ধ তুমি ছুঁয়ে গেলে মন যায় ভিজে। চোখের তলায় লুকিয়ে রাখো নোংর হয়ে থাকি তোমার পাশে। এই রাতের স্রোতবে গড়ে উঠুক সেতু দুজনার দেহে, শুধু একটু ভালোবেসে, শুধু একটু ভালোবেসে।